হাত পা ভাঙার হাজতে যাওয়ার ভয়ে পালিয়েছে। হারতে তো হবেই, রিগিং না করতে পারলে তো জিতবে না। সৎ অফিসার হলে তাকে আইন অনুসারে কাজ করতে হয়, কোনো ক্ষমতা থাকে না। যদি অফিসার অসৎ হয় তারা প্রচণ্ড ক্ষমতাবান হন, কারণ তাদের আইন মানতে হয় না। অতএব লোককে খুশিও তারা করতে পারে, লোককে দেখাতেও পারে তাদের ক্ষমতা। এখানে ভালো পোস্টিং এগুলো জানার উপর নির্ভর করে না। ভালো পোস্টিং শাসক দলের পা চাটা উপর নির্ভর করে। তো পুলিশকে যদি ভালো করতে হলে ট্রেনিংটা ভালো করতে হবে, তাদের প্রয়োজনীয় যে দরকার সেগুলো দিতে হবে এবং নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। শুধু দক্ষতা থাকলে হবে না, সততা যাদের দেখা যাবে তাদেরকে ভালো পদে দিতে হবে। অবৈধ নির্মাণ যারা করেছে তাদের সাজা হোক, কিন্তু অবৈধ নির্মাণ যারা টাকা নিয়ে করতে দিয়েছে, যে পুলিশ অফিসাররা, যে কর্পোরেশনের অফিসার, এমনকি মেয়র, তাদের যেন সাজা হয়। ওদের অপরাধটা অনেক বেশি। মমতা ব্যানার্জি এত অপরাধ করেছেন যে এগুলো খুব ছোটোখাটো অপরাধ। এই যে নিয়োগ দুর্নীতিতে তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো আগে থেকেই তদন্ত করছে। তো মমতা ব্যানার্জি যুক্ত না থাকলে পার্থ চ্যাটার্জির ঘাড়ে কটা মাথা? তো দেখুন তার কীর্তিকলাপ তো অনেক। সে দেখুন 22 সালেই মমতা ব্যানার্জিকে মা বলে ডেকে ভিডিও ভাইরাল করেছে। অবশ্য তিনি প্রথম নাই, মা বলে ডাকার লোক আরও আছে, আপনারা জানেন। তো তার নিজের মাকে মা বলেছেন কিনা লোক জানে না, কিন্তু আমরা জানি যে মমতা ব্যানার্জি ওনার মা। তারপরে 25 সালে মমতা ব্যানার্জি হঠাৎ করে ওনাকে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সমন্বয়ের দায়িত্ব দিলেন। আরে একটা থানার ওসি কী করে এই সমন্বয়ের কাজ করে? ডিজিওসিপির উপরে তো হোম সেক্রেটারি আছে, তারা সমন্বয়ের কাজ করবে, তার উপরে কেউ করতে পারে। তো এটা করলেন কেন তাহলে? তার গুরুত্ব বাড়ানো, যে দেখা তিনি মমতা ব্যানার্জির কত কাছের লোক, কত যার কাছে যত টাকা চাইবে তোলা যেন সে তুলতে পারে এবং মমতা ব্যানার্জিকে দিতে পারে। তো তাহলে তার বিরুদ্ধে অনেক আগে ব্যবস্থা উচিত ছিল। এখন যদি নেওয়া হয় এবং তাকে ধরে জেলে পোরা হয় তাহলে লোক খুব খুশি হবে। আর তার হুমকির কথা শোনেননি? ইউনিয়ন অফ ইন্ডিয়াকে তিনি ফলতায় চ্যালেঞ্জ করেন। আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন যদি বাপের ব্যাটা হন আর যদি বুকের পাটা থাকে তো 12টার পরে এখানে উপস্থিত থাকবেন। তো তিনি তো এসেছিলেন। তো যার বুকের পাটা আছে, যিনি বাপের বেটা, বাপের নাম কি আমি জানি না, হ্যাঁ, তো তিনি কি তার সামনে গিয়েছিলেন বুকের পাটা দেখাতে? কারণ ওই বাপের নামও লিপস অ্যান্ড বাউন্সে আছে, মায়ের নামও লিপস অ্যান্ড বাউন্সে আছে, ওই স্ত্রীর নামও লিপস অ্যান্ড বাউন্সে আছে। আর কালীঘাটের কাকু যিনি বলেছিলেন যে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, তার নামও লিপস অ্যান্ড বাউন্সে আছে। দেখুন তাদের পার্টিটা যেরকম শুধুমাত্র তোলাবাজি কাটমানের উপর ছিল এবং হারার পরেই যাদেরকে দিয়ে তারা প্রচার করতেন বা বলতেন, এমনকি এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, এরকম লোকেরাও যেসব বলতে শুরু করেছেন, আগামী 6 মাসের মধ্যে পার্টিটার ওই যাদেরকে কোনো পার্টি নেবে না, যেমন মমতা ব্যানার্জিকে কেউ নেওয়ার ভরসা করবে না, অভিষেক ব্যানার্জিকে কেউ নেওয়ার ভরসা করবে না, কল্যাণ ব্যানার্জিকে কেউ নেওয়ার ভরসা করবে না, কুণাল ঘোষকে আমি আশা করি কেউ নিতে চাইবে না, এই লোকগুলো ছাড়া কেউ পার্টিতে থাকবে না। বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই ফলতা কেন্দ্র ছিল একদম লাইমলাইটে। তার কারণ ফলতাতে একের পর এক ঘটনাবলী সব কিছু তো হয়েছিলই, কিন্তু আমরা দাবাং বনাম পুষ্পা এই যে ডুয়েট দেখেছিলাম, সেখানে পুষ্পা ঝুঁকের গানেহি সেই কথা বলা তৃণমূল প্রার্থী তিনি কিন্তু ওয়াকওভার করে দিলেন। আর এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় রয়েছি। পাশে পেয়ে গিয়েছি স্যার নজরুল ইসলামকে। স্যার অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। প্রথমেই স্যার এই প্রশ্নটা থাকছে যে ফলতা এমন একটি কেন্দ্র ছিল যেটা ভোট গ্রহণের আগেই কিন্তু একদম লাইমলাইটে চলে আসে একাধিক কারণের জন্য। একদিকে আমরা আইপিএস শর্মাকে দেখেছি, সেখানে তিনি দাবাং ভূমিকায় ছিলেন, এবং একই পাশাপাশি আমরা দেখেছি যে সেখানকার যে তৃণমূল প্রার্থী ছিলেন তারও একটা ডুয়েল, এবং এখানে দেখা যাচ্ছে এই পুনর্নির্বাচন হওয়ার কথা ছিল আগামী 21শে মে, এবং তার আগেই তিনি প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন মাত্র 2 দিন আগে। এবং সেখানে দেখা যাচ্ছে জাহাঙ্গীর বলছেন যে ফলতাবাসীর স্বার্থে আর শান্তি রক্ষার জন্য তার এই পদক্ষেপ। কি বলবেন? দেখুন সারা রাজ্যেই তৃণমূল প্রার্থীরা গুন্ডা বদমাশদের দিয়ে
রেগিং করাতেন এবং গুন্ডা বদমাশদেরই প্রার্থীও করতেন। তো এই গুন্ডা বদমাশরা ততক্ষণই কেরদারি দেখাবে যতক্ষণ পুলিশের থেকে তারা আশ্বস্ত থাকবে যে তাদেরকে মর্গেও যেতে হবে না, হাজতেও যেতে হবে না। যে মুহূর্তে এ দুটোর মর্গে যাওয়ার সম্ভাবনা হলে তো বটেই, হাজতে যাওয়ার সম্ভাবনা হলে এরা একদম ল্যাজ গুটিয়ে যে কোনো কুকুর যখন পালায় না সেরকমভাবে পালায়। তো আপনি যার নাম বলছেন, লোকের কাছে কীরকম উপহাস্য হলেন যে সিনেমার এক ভিলেনের সঙ্গে নিজেকে তুলনা করে যে বলে ঝুঁকতা নেহি রুকতা নেহি। আর যেমনি পুলিশের শ্বাসটা চলে গিয়েছে, এখন তো যা হবে তিনি বুঝতে পারছেন। তো তিনি এখন ফলতার উন্নয়নের জন্য, তো উনি তো এমএলএ হলে বেশি উন্নয়ন করতে পারতেন, অতএব ওটা কোনো গ্রহণযোগ্য কথা নয়। আসলে তিনি হারবেন এটা জানেন, সেই জন্যে পালাচ্ছেন। এবং আপনারা ডায়মন্ড হারবার মডেলের নাম শুনেছেন, এটা হচ্ছে ক্রিমিনালদের মডেল। এই ক্রিমিনালরা কীভাবে কাজ করতো, ফলতায় পুনর্নির্বাচনের কারণটা কী? যে কোনো একটা বুথে কোনো মহিলা ভোট দিতে গেলেন, তার ভোটটা বুথের ভিতরে থাকা ক্রিমিনাল দিয়ে দিল। এবারে নির্বাচনে এটা হয়েছে। আবার বিরোধী প্রার্থীর যেখানে বোতাম টিপে ভোট দেওয়া হবে তার টেপ লাগিয়ে দিল কোথায়, বিরোধী পার্টিকে ভোট দিলে সেই বোতামে আতর লাগিয়ে দিল, যে বাইরে আসা পর্যন্ত বুঝবে যে কাকে ভোট দিয়েছে, তার উপর অত্যাচার করা যাবে। তো এই সব করতে গেলে তো পিঠের চামড়া এখন থাকবে না, হাত পা ভাঙতে পারে। তো ওই হাত পা ভাঙার হাজতে যাওয়ার ভয়ে পালিয়েছে। ও উন্নয়নের কোনো ব্যাপার ছিল না, ওরা তো অপরাধী, তার বিরুদ্ধে অনেকগুলো এফআইআর আছে এবং পুলিশ যে তাকে এখনও ধরতে পারেনি সেটা হাইকোর্টের রক্ষা কবচ আছে যে 26 তারিখ পর্যন্ত ভোট প্রার্থী তাকে যেন অ্যারেস্ট না করা হয়। এরপরে দেখুন তিনি কোথায় থাকেন। তবে স্যার, মাত্র ভোট গ্রহণের দুদিন আগেই এই প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়া এবং না ভোটের ময়দানে না লড়তে নামা, এটা কি কোথাও না কোথাও দলের কোনো বৃহৎ স্বার্থ কি এর পেছনে লুকিয়ে রয়েছে? এরকম কি কিছু দেখছেন? অর্থাৎ তৃণমূলে কি কোনো স্বার্থ রয়েছে? এটা পুনর্নির্বাচন হলেও উপনির্বাচনের মতোই হচ্ছে। তো উপনির্বাচনে যারা ক্ষমতায় থাকে সাধারণত তারাই জেতে, আর তারপরে ফলতায় তারা যেসব অপরাধ করে জিততো, তো নতুন নতুন ক্ষমতা এসছে সেরকম অপরাধ তারা করতে পারবে না। অতএব বুঝে গিয়েছে সে দলের উপরের নেতৃত্ব হোক বা যিনি সেখানে স্বয়ং প্রার্থী, যে এই গুন্ডামি করতে গেলে মারও খেতে হবে, আর গুন্ডামি করতে গেলে হারতে তো হবেই, রিগিং না করতে পারলে তো জিতবে না। অতএব ওই মার খাওয়ার ভয়ে, হারের ভয়ে, হাজতে যাওয়ার ভয়ে পালিয়েছে। স্যার, আপনি দীর্ঘদিন আইপিএস ছিলেন এবং একজন পুলিশ কর্তার কতটা ক্ষমতা সেই সম্পর্কে আপনার অভিজ্ঞতা, আপনার ওয়াকিবহালতা অত্যন্ত বেশি। তো এতদিন পর্যন্ত আমরা পূর্বতন সরকারের ক্ষেত্রে দেখেছি বারবার পুলিশের সঙ্গেই দলদাস এই ট্যাগটিকে লাগিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে আসার পর শুভেন্দু অধিকারী সরাসরি বললেন কাশ্মীরে পুলিশের ওপরে ঢিল দেওয়া বন্ধ হয়েছে, এবার বাংলাতেও হবে। পুলিশকে সম্পূর্ণভাবে তার কাজ করার জন্য ফ্রি হ্যান্ড দেওয়া হলো। এটা কতটা ইতিবাচক প্রভাব পড়তে পারে সমাজের ওপরে, কি বলবেন? আইনত ফ্রি হ্যান্ড বরাবরই ছিল। ধরুন যে পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করে, কিন্তু পুলিশ মন্ত্রী বলতে পারে না যে এই কেসটা এভাবে তদন্ত করতে হবে না। সেটা আমাদের মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তো কোনো আইন মানেন না। তিনিই বলতে পারেন যে আনারুল পুলিশ পাঠায়নি কেন, আনারুলকে গ্রেপ্তার করতে হবে। আনারুল তো ডিজি না, তো সিপি না এসপি না ওসি, যে আনারুল পুলিশ পাঠাবে। তো একবার বুদ্ধি কম হলে যেটা হয় যে এদিকে তিনি প্রমাণও করে দিলেন যে তৃণমূলের নেতারা না বললে পুলিশ আসে না। এটা তিনি তো বুঝতে পারেননি, তাই এই কথা বলে তিনি প্রমাণ করলেন যে তৃণমূলের নেতারা বললে তবে পুলিশ হাঁটে। তো উনার এরকম ইনস্ট্রাকশন ছিল, তো উনি পুলিশের দলদাসে পরিণত করে রেখেছিলেন। না হলে পুলিশের লোকদের দলদাস হিসেবে কাজ করা উচিত নয়। আর আপনি পুলিশ অফিসারের ক্ষমতা বলছিলেন, আমি বলছি কোনো অফিসার যদি সৎ হয় তার কোনো রকম ক্ষমতা নাই। কোনো অফিসার যদি অসৎ হয় তাহলে তার অনেক রকম ক্ষমতা আছে। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, ধরুন আমি একটা মার্ডার কেসে তদন্ত করছি, আমি যদি সৎ হই
তাহলে আমি চেষ্টা করব যে যার বিরুদ্ধে অভিযোগ সে মার্ডারটা করেছে না করেনি। আমি যদি দেখি সে করেনি, তাকে আমি অ্যারেস্ট করতে পারি না, আমার কোনো ক্ষমতা নেই। কিন্তু আমি যদি অসৎ হই, তাকে আমি অ্যারেস্ট করতে পারি, ঘুষ আদায় করতে পারি। আবার ধরুন আমি যদি দেখি যে ও মার্ডার করেছে, আমি যদি সৎ অফিসার হই, তাহলে ওকে অ্যারেস্ট করতে আমি বাধ্য। আমাকে 1 কোটি টাকা দিলেও আমি ওকে অ্যারেস্ট না করে ছেড়ে দেবো না। তাহলে বলছি সৎ অফিসার হলে তাকে আইন অনুসারে কাজ করতে হয়, কোনো ক্ষমতা থাকে না। যদি অফিসার অসৎ হয়, তারা প্রচণ্ড ক্ষমতাবান হন, কারণ তাদের আইন মানতে হয় না। অতএব লোককে খুশিও তারা করতে পারে, লোককে দেখাতেও পারে তাদের ক্ষমতা। এই যে আগের পুলিশকে সব রকমভাবে হাত পা বেঁধে রাখা হয়েছিল, এমন একটি মন্তব্য করছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো রকম কোনো দুর্নীতি বরদাস্ত করা যাবে না। এই দুই বিষয়কে কিভাবে দেখবেন স্যার? এটা হওয়াই উচিত, এবং যদি হয়, পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে যে মানুষরা আশা করে তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তারা খুশি হবেন। কিন্তু যদি আগের মতো হয়, তাহলে কী হবে তারাও বুঝতে পারছেন। স্যার, আপনার অভিজ্ঞতায় যদি একটু বলেন যে রাজ্য পুলিশকে আরও বেশি সক্ষম এবং আরও বেশি আধুনিক করতে কী কী সংস্কারের প্রয়োজন আছে, আদৌ কি আছে? দেখুন, পুলিশ অফিসারদের কাজ করতে গেলে প্রথমে তাদের ট্রেনিংটা খুব ভালো হওয়া উচিত, এবং ইন সার্ভিস ট্রেনিং বলে একটা কথা আছে। যেমন ধরুন, আমি আইপিএস অফিসার হিসেবে বিভিন্ন স্টেজে বিভিন্ন জায়গায় গিয়েছি, অনেকগুলো দেশের মধ্যে। যেমন আমাদের আহমেদাবাদের ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে, আমাদের লন্ডন স্কুল অফ বিজনেসের ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে, আমাদের যে ইকোয়ের অফিস আছে ব্যাংককে, সেখানে পাঠানো হয়েছে। তেমনি কনস্টেবল, এএসআই, এসআই, ইন্সপেক্টর, সব লেভেলের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। ধরুন যে একটা লোক কনস্টেবল থেকে এসআই হলো, তার একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। আবার এসআইদের একটা ইন্সপেক্টর হবে, তার একটা ট্রেনিংয়ের আছে। আবার এসআই থাকাকালীনই ইন সার্ভিস ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। কিন্তু আমাদের এখানে ট্রেনিংগুলো কাদের পাঠানো হয়? যাদের শাসক দলের লোকেরা মনে করে কোনো কাজের লোক না, তাদের কথা মতো কাজ করে না তাদেরকে। যারা ওসি থাকে বা এসি থাকে, ডিসি থাকে, তাদের ট্রেনিংয়ে পাঠানোই হয় না। তো সেটা প্রথমে করতে হবে। আর তারপর তাদের কাজ করতে গেলে যেগুলো দরকার, সে ব্যাপারগুলো যাতে তাদের কাছে থাকে। যেমন ফিঙ্গারপ্রিন্ট, সারা বিশ্বের মধ্যে প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো কলকাতায়। কিন্তু আপনি গত যদি 2-3 বছর দেখেন, একটা কেস দেখাতে পারবেন যেখানে ফিঙ্গারপ্রিন্টের ওপর সাজা হয়েছে ভিত্তি করে? অথচ ফিঙ্গারপ্রিন্ট একদম 100% গ্রহণযোগ্য আদালতে। সেটার কারণ ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে যারা আছে তারাও কাজ সেখানে ট্রেনিং নেয়নি ভালো করে। পুলিশের লোক যারা আছে তারা ফিঙ্গারপ্রিন্ট কোথায় পাওয়া যাবে আর কোন জায়গায় ফিঙ্গারপ্রিন্ট কীভাবে তুলতে হবে, একাধিক প্রসেস থাকলে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে, সেগুলো জানে না। কারণ এখানে ভালো পোস্টিং এগুলো জানার উপর নির্ভর করে না। ভালো পোস্টিং শাসক দলের পা চাটা উপর নির্ভর করে। তো পুলিশকে যদি ভালো করতে হলে ট্রেনিংটা ভালো করতে হবে, তাদের প্রয়োজনীয় যে দরকার সেগুলো দিতে হবে, এবং নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। শুধু দক্ষতা থাকলে হবে না, সততা যাদের দেখা যাবে তাদেরকে ভালো পদে দিতে হবে। নাহলে আপনি যতই দক্ষতা করুন, সে অসৎ হলে তো ঘুষ খাওয়ার জন্য দক্ষতা ব্যবহার করবে। অতএব যারা সৎ অফিসার তাদের ভালো জায়গায় পোস্টিং করতে হবে, ট্রেনিং ভালো হতে হবে, তাদের প্রয়োজনীয় সাজ সরঞ্জাম থাকতে হবে, এবং তারপরে সৎ লোকদের ভালো পদে বসাতে হবে। স্যার, আমরা যদি একটু কিছু বছর আগে চলে যাই তাহলে দেখতে পাবো যে পার্ক স্ট্রিট কাণ্ডে, পার্ক স্ট্রিটের যে ঘটনা ঘটেছিল, একজন মহিলাকে সেখানে ধর্ষণ করা হয়েছিল, তো সেখানে যেই পুলিশ অফিসারের নাম একদম উজ্জ্বলভাবে উঠে এসেছিল তিনি হচ্ছেন দময়ন্তী সেন। এবারে মাঝখানে পূর্বতন সরকারের ক্ষেত্রে তাকে কোথাও না কোথাও একটু দমিয়ে রাখা হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী হিসাবে নতুন সরকার এর শপথ নেওয়ার পরে এবং শুভেন্দু অধিকারী আসার পরে দময়ন্তী সেনকে আবার পুনরায় একদম ব্যাক টু প্যাভিলিয়ন ফিরিয়ে আনা হলো, এবং তাকে এই যে রাজ্যের বিভিন্ন নারী এবং শিশুদের ওপরে যা যা অত্যাচার হয়েছে তাকে সেই দায়িত্ব দেওয়া হলো এই গোটা বিষয়টিকে দেখার জন্য। কোথায় কোন পদে পোস্ট করা হয়েছে, এই যে দায়িত্ব দেওয়া হলো, এগুলো কথার কথা।
তাকে যে নারী সুরক্ষার দায়িত্ব দেওয়া হলো তাকে তো মন্ত্রী করা হয়নি স্যার। তাহলে হয় কলকাতা পুলিশে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কোথাও তার পোস্টিং হবে। পোস্টিংটা কি হয়েছে দেখুন, তারপরে আমি বলতে পারবো যে তার পক্ষে কাজ করা সম্ভব হবে কিনা। শিয়ালদা থেকে হাওড়া স্টেশন, এই বিভিন্ন রকম স্টেশনে যারা এতদিন পর্যন্ত অবৈধভাবে দখলদারি করে রেখেছিল সেই সমস্ত হকারদের উচ্ছেদ করা হলো এবং সেখানেও দেখলাম যে বুলডোজার চললো। তিলজলাতে অবৈধ কারখানাতে বুলডোজার চলেছে এবং এই ধরনের কোনো রকম বেআইনি নির্মাণ, বেআইনি কারখানা বা দখলদারি চলবে না, সেই কথাও সাফ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, রেলের স্টেশনে বা ট্রেনে যারা হকারি করবেন তার জন্য রেলের আইন আছে। তাদের কাছে দরখাস্ত করে যদি আপনি স্টেশনে স্টল করতে চান তারও অনুমতি পাওয়া যায়, যারা হকিং করতে চাও তাদের অনুমতি পাওয়া যায়। এখন সেটা না নিয়ে যার যখন খুশি হলো সে হকার হয়ে গেল বা স্টল বসিয়ে দিল, সেটা তো দেশের আইনকে মানা হচ্ছে না। অতএব সেখানে যারা আইন মেনে কাজ করছে তাদের তো সমর্থন করতে হবে, যারা বেআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, এটা আইনসঙ্গত, এটাকে নিন্দা করা যাবে না। আর অবৈধ নির্মাণ যারা করেছে তাদের সাজা হোক, কিন্তু অবৈধ নির্মাণ যারা টাকা নিয়ে করতে দিয়েছে, যে পুলিশ অফিসাররা, যে কর্পোরেশনের অফিসার, এমনকি মেয়র, তাদের যেন সাজা হয়। ওদের অপরাধটা অনেক বেশি। তারা চাকরি করছে, বেতন পাচ্ছে, তারপরে ঘুষ খেয়ে বেআইনি কাজ করতে দিয়েছে। আবার দেখা যাচ্ছে সেখানে এই যে বিভিন্ন রকম বেআইনি নির্মাণগুলোকে ভেঙে ফেলা হচ্ছে বা ঘুমটিকে ভেঙে ফেলা হচ্ছে, সেখানে বামেরা গিয়ে আবার তারা বলছেন যে কোনো রকমভাবে এগুলি করা যাবে না এবং আগামী 22 তারিখে সবাই জমায়েত হন, এরকমটাই শতরূপবাবু একটি বার্তা দিয়েছেন এবং বলেছেন যদি বেশি কিছু হয় তাহলে রেলকে আমরা নাড়িয়ে দেব। কি বলবেন? দেখুন, তাদের যে বিরোধিতা সেটা যদি বেআইনি কাজের বিরুদ্ধে হয় তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু যদি আইনত কাজের বিরুদ্ধে তারা বিরোধিতা করতে চান তাহলে লোক সেটা পছন্দ করবে বলে আমার মনে হয় না। তারপরে আমরা আরও একটি বিষয় দেখতে পাচ্ছি, আরজি কর মামলা, যেই মামলাতে এক কথায় গোটা বাংলা পথে নেমেছিল এবং গোটা দেশ যেই মামলার ওপরে প্রভাবিত হয়েছিল যে কাণ্ডে, তো সেই কাণ্ডকে আরও একবার আর কি এই মামলাকে খুলে দেওয়া হলো এবং পুনরায় তদন্ত করা হবে, সব রকমভাবে সব দিক খতিয়ে দেখা হবে, এরকমই কিন্তু নির্দেশিকা জারি হয়েছে। শুধুমাত্র তাই নয়, আমরা খুব গতকাল দেখতে পেলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছেন যে সেই সময়ে যিনি অধ্যক্ষ ছিলেন অর্থাৎ এবং তার যে অধ্যক্ষের ভূমিকা ছিল সেই গোটা এই কর্মকাণ্ডের ওপরে, সেই ভূমিকা খতিয়ে দেখা হবে। তার ওপরে যদি কোনো রকম অভিযোগ, যে সমস্ত অভিযোগগুলি রয়েছে বা উঠছে সেগুলোকেও খতিয়ে দেখা হবে। এটা কি কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে তৎকালীন শাসক দলের যিনি সুপ্রিমো ছিলেন বা নেত্রী ছিলেন তার উপরে আরও একটু বেশি করে খাড়া ঝুলছে? দেখুন, মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, হয়তো প্রিন্সিপালকে যা করতে বলেছেন করেছেন। তো প্রিন্সিপাল কী বলবে জানি না, কিন্তু তদন্তে প্রমাণ হলে মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য সাজা হতে পারে। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ছিলেন, তিনি কমিশনারকে যা বলেছেন, সেই কমিশনার এবং দুজন ডেপুটি কমিশনার যারা বেআইনি কাজ করেছিলেন তাদের তো আপনারা জানেন যে সাসপেন্ড করা হয়েছে। তো যদি দেখা যায় যে তারা এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে করেছেন তাহলে মমতা ব্যানার্জির বিপদ বাড়বে। কিন্তু মমতা ব্যানার্জি এত অপরাধ করেছেন যে এগুলো খুব ছোটোখাটো অপরাধ। এই যে নিয়োগ দুর্নীতিতে তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো আগে থেকেই তদন্ত করছে। তো মমতা ব্যানার্জি যুক্ত না থাকলে পার্থ চ্যাটার্জির ঘাড়ে কটা মাথা? আর তাছাড়া তৃণমূল পার্টির মুখপাত্র তো বলেছে যে পার্টির কাছে খবর ছিল। পার্টি মানে কে? মমতা ব্যানার্জিকে দি পার্টি? তো তার মানে মমতা ব্যানার্জির কাছে খবর ছিল। আর লোকে তো বলেছে যে ওই টাকা সবথেকে সুবিধা যিনি ভোগ করেছেন চিটফান্ডের মমতা, এই টাকাগুলো এসে যার ঘরে উঠেছে সেটা মমতা। তাহলে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ এখন পর্যন্ত করা হয়নি কেন? জিজ্ঞাসাবাদ করা উচিত, ধরে হাজতে পড়া উচিত। স্যার, এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের কেসে একের পর এক তৃণমূল নেতা এবং নেতা ঘনিষ্ঠ যারা রয়েছেন আর কি, বড় বড় নাম, তারা সবাই একে একে গ্রেপ্তার হচ্ছেন। সোনা পাপ্পু যদি আমরা দেখি বা আইপিএস বিশ্বাস যদি আমরা দেখি, ওসি বিশ্বাস যদি আমরা দেখি, এনারা সবাই আর কি তারা গ্রেপ্তার হচ্ছেন। তো এরপর কি আরও একবার আমরা বলতেই পারি যে সেই খাড়াটা বা সেই গ্রেপ্তারির যে ঘটনাবলী আস্তে আস্তে কালীঘাটের দিকে এগোচ্ছে? কালীঘাটের দিকে এগুবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এগোনোর
প্রমাণ আছে। কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর হিসেবে ঢুকেছিলেন। কলকাতা পুলিশে ও থানার দায়িত্বে থাকে ইন্সপেক্টর, তো উনি প্রমোশন পেয়েছিলেন, কালীঘাটের থানায় থাকে। মমতা ব্যানার্জি জহুরি লোক চিনতে পেরেছিলেন, তো কালীঘাট থানা থেকে তার যখন প্রমোশন হয়ে গেছিলো তো তাও তাকে কালীঘাট থানায় রাখা হয়েছিল। এবং তারপরে তার 25 সালে রিটায়ারমেন্ট হয়েছিল, তারপরেও তার চাকরির মেয়াদ বাড়ানো হয়েছিল পুনর্নিয়োগ করে। তো দেখুন তার কীর্তিকলাপ তো অনেক। সে দেখুন 22 সালেই মমতা ব্যানার্জিকে মা বলে ডেকে ভিডিও ভাইরাল করেছে। অবশ্য তিনি প্রথম নাই, মা বলে ডাকার লোক আরও আছে, আপনারা জানেন। তো তার নিজের মাকে মা বলেছেন কিনা লোক জানে না, কিন্তু আমরা জানি যে মমতা ব্যানার্জি ওনার মা। তারপরে 25 সালে মমতা ব্যানার্জি হঠাৎ করে ওনাকে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সমন্বয়ের দায়িত্ব দিলেন। আরে একটা থানার ওসি কী করে এই সমন্বয়ের কাজ করে? ডিজিসিপির উপরে তো হোম সেক্রেটারি আছে, তারা সমন্বয়ের কাজ করবে, তার উপরে কেউ করতে পারে। তো এটা করলেন কেন তাহলে? তার গুরুত্ব বাড়ানো, যে দেখা তিনি মমতা ব্যানার্জির কত কাছের লোক, অত যার কাছে যত টাকা চাইবে তোলা যেন সে তুলতে পারে এবং মমতা ব্যানার্জিকে দিতে পারে। 26 সালে আসুন, 26 সালে তিনি প্রকাশ্য মিটিং থেকে বললেন যে মমতা ব্যানার্জিকেই ক্ষমতায় রাখতে হবে। পুলিশ তো দূরের কথা, কোনো সরকারি কর্মচারীর এ অধিকারটা নাই। তাদের কন্ডাক্ট রুলে পরিষ্কার বলা আছে যে তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে বলতে পারবে না, বিপক্ষে বলতে পারবে না। তো তিনি বিপক্ষে বলেছে, চাকরি যাওয়া উচিত ছিল, এখনও চাকরি করছিলেন, অ্যারেস্ট হয়েছেন। স্যার, এবারে একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আসতেই হচ্ছে, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান সমস্ত তথ্যাবলী পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সরাসরি বলেছেন, এবং তিনি এক কথায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে মাননীয় ভাইপোবাবু এবারে খাতায় কলমে হিসাব হবে। এবং সেই মতোই দেখা গেল যে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান খতিয়ে দেখতে নোটিশ পাঠানো হলো তার বাড়িতে, এবং 21টি সম্পত্তি সেটা কিভাবে হলো সেরকম সব কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারটাকে কিভাবে দেখতে চান স্যার? এটা তো অনেক আগে দেখা উচিত ছিল, কিন্তু ওনার পিসি এবং মাসি, না মাসিতে হাসছেন কেন? তো অভিষেক ব্যানার্জির মা যাকে বলা হয় তিনি তো মমতা ব্যানার্জির দিদি বা বোন, তাহলে তো মাসিও তো হন। সবাই পিসি বলে, শুধু পিসি মাসি দুই মমতা ব্যানার্জি অভিষেকের। তো তার হাতে পুলিশ ছিল, সেখানে কত পুলিশ লাগানো হয়েছিল। সেই বাড়িটা কার নামে আছে? উনি ভোটে দাঁড়ানোর জন্য যে নমিনেশন পেপার ফাইল করেছে সেখানে ও বাড়ির আছে কি? এই যে চলন্ত সিঁড়িওয়ালা বাড়ি, শান্তিনিকেতন, ও বাড়ির যে যে ভোটে দাঁড়ানোর জন্য যে নমিনেশন দিয়েছেন তাতে তো ও বাড়ির কথা তিনি উল্লেখ করেননি। কতগুলো দামি গাড়িতে তিনি চড়েন, সেই গাড়িগুলো ওনার নামে আছে কি? তিনি তো উল্লেখ করেননি। তার মানে এগুলো কারও নামে তো আছে। যেমন বাড়িটা হয়তো লিপস অ্যান্ড বাউন্সের নামে আছে। তা লিপস অ্যান্ড বাউন্স কীরকম কোম্পানি আপনারা তো জানেন। তো তাহলে তার বিরুদ্ধে অনেক আগে ব্যবস্থা উচিত ছিল। এখন যদি নেওয়া হয় এবং তাকে ধরে জেলে পোরা হয় তাহলে লোক খুব খুশি হবে। আর তার হুমকির কথা শোনেননি? ইউনিয়ন অফ ইন্ডিয়াকে তিনি ফলতায় চ্যালেঞ্জ করেন। আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন যদি বাপের বেটা হন আর যদি বুকের পাটা থাকে তো 12টার পরে এখানে উপস্থিত থাকবেন। তো তিনি তো এসেছিলেন, তো যার বুকের পাটা আছে, যিনি বাপের বেটা, বাপের নাম কি আমি জানি না, হ্যাঁ, তো তিনি কি তার সামনে গিয়েছিলেন বুকের পাটা দেখাতে বা তিনি বাপের বেটাটা দেখাতে? কারণ ওই বাপের নামও লিপস অ্যান্ড বাউন্সে আছে, মায়ের নামও লিপস অ্যান্ড বাউন্সে আছে, ওই স্ত্রীর নামও লিপস অ্যান্ড বাউন্সে আছে। আর কালীঘাটের কাকু যিনি বলেছিলেন যে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, তার নামও লিপস অ্যান্ড বাউন্সে আছে। স্যার, আরেকটি বিষয়, সেটা হচ্ছে অভিষেককে হাইকোর্টে যেতে হচ্ছে রক্ষা কবচ নেওয়ার জন্য। তবে তাতে কি আদতেও কোনো লাভ হবে তার এবং তার তথাকথিত পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, পূর্বতন মুখ্যমন্ত্রী, তার খেলা কি এবারে শেষ হয়ে গেল তাদের দুজনের? দেখুন তাদের পার্টিটা যেরকম শুধুমাত্র তোলাবাজি কাটমানের উপর ছিল এবং হারার পরেই যাদেরকে দিয়ে তারা প্রচার করতেন বা বলতেন, এমনকি এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, এরকম লোকেরাও
যেসব বলতে শুরু করেছেন, আগামী 6 মাসের মধ্যে পার্টিটার ওই যাদেরকে কোনো পার্টি নেবে না, যেমন মমতা ব্যানার্জিকে কেউ নেওয়ার ভরসা করবে না, অভিষেক ব্যানার্জিকে কেউ নেওয়ার ভরসা করবে না, কল্যাণ ব্যানার্জিকে কেউ নেওয়ার ভরসা করবে না, কুণাল ঘোষকে আমি আশা করি কেউ নিতে চাইবে না, এই লোকগুলো ছাড়া কেউ পার্টিতে থাকবে না, আর খুব জোর হলে বসে যাবে। ইতিমধ্যে কেউ কেউ তৃণমূল সঙ্গে তৃণমূল থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ করছে, কেউ সরাসরি যেতে পারবে, আর নাহলে কেউ গেরুয়া টেরুয়া লাগিয়ে নিয়ে গেরুয়া জামা কাপড় তৈরি করে নিয়ে বলে আমি অনেক দিন থেকে বিজেপি ছিলাম বলতে শুরু করে।